আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্যারিস সফরের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভয়াবহ আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তিনি দাবি করছেন, ইউরোপ আসন্ন বিপদের সম্মুখীন এবং যেভাবে এতদিন বিষয়গুলো সাজানো ছিল খুব দ্রুতই তা ভেঙে যেতে পারে। ম্যাক্রো ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন, আর রাশিয়া এখন চীনের সমর্থন পাওয়ায় গোটা বিষয়টি এখন ভিন্ন মাত্রা পেয়েছে। ম্যাক্রো ইউক্রেনে ইউরোপীয় হস্তক্ষেপ এবং সেখানে ইউরোপীয় জোটের সেনাবাহিনী পাঠানোর পক্ষে। কিন্তু চীন এই মুহূর্তে ঠিক কি করতে চাইছে, কিংবা বৈশ্বিক মেরুকরণের মাঝে থেকেও তারা কিভাবে বিভিন্ন পক্ষের সাথে ভারসাম্য রক্ষা করছে, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। গত ১ মে সাবেক মার্কিন নিরাপত্তা বিষয়ক ডেপুটি অ্যাডভাইজার উপদেষ্টা ম্যাথিউ পটিঙ্গার একটি নিবন্ধে বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে রাশিয়াকে সমর্থনের বিষয়ে চীনের জন্য যুক্তরাষ্ট্র যে রেড লাইন টেনেছিল, বেইজিং বহু আগেই তা অতিক্রম করেছে। তিনি বলেন, ২০১৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার জন্যও একই ধরনের রেড লাইন এঁকেছিলেন। সিরিয়া এটি উপেক্ষা করে এবং ওবামা তখন প্রতিক্রিয়া দেখাতে পারেননি। পটিঙ্গার মনে করেন, যুক্তরাষ্ট্রের এই নিষ্ক্রিয়তার কারণেই ২০১৪ সালে প্রেসিডেন্ট পুতিন ক্রিমিয়া দখল করে নেয়ার সাহস করেছিলেন। আর পুতিনের কৌশলও সঠিক প্রমাণিত হয়েছে, কারণ ক্রিমিয়া দখল করে নেয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করতে পারেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি বেইজিং সফর করেন। এই সময় তিনি বলেন, চীনের উচিত রাশিয়াকে সামরিক সহায়তা প্রদান বন্ধ করা। চীন যদি তা না করে তাহলে চীনের সামনে সুইফট সিস্টেম থেকে অপসারিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। সুইফট হল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অর্থপ্রদান ব্যবস্থা, যা এই মুহূর্তে বিশ্বব্যাপী আর্থিক লেনদেনের ৯০% নিয়ন্ত্রণ করে। সুইফট থেকে বেরিয়ে গেলে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক শক্তিধর দেশ চীন বড় ধরনের ধাক্কা খেতে পারে। এতে করে চীনের বাণিজ্য এবং বৈদেশিক মুদ্রা প্রবাহ বাধাগ্রস্ত হবে। চীন বর্তমানে যে কৌশল অবলম্বন করছে, সম্ভবত আরও কিছুদিন তা চালিয়ে যাবে। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগ পর্যন্ত চীন সুবিধা নেওয়ার চেষ্টা করবে। অনেকেই অনুমান করেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হলে রাশিয়ার সাথে, এমনকি চীনের সাথেও একটি চুক্তি করে ফেলতে পারেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল না আসার আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নেবেন বলে মনে হয় না। আপাতত বেইজিং রাশিয়াকে ঝুলিয়ে রাখতে এবং ইউক্রেনের যুদ্ধ টেনে নেওয়ার চেষ্টা করবে। রাশিয়া চীনের অগোচরে এবং চীনের স্বার্থের বিরুদ্ধে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পৃথক কোনো চুক্তি করুক, বেইজিং তা চায় না। মস্কো চাইছে রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিতে চীনের একটি স্বাভাবিক অবদান অব্যাহত থাকুক। এই বাস্তবতায় মস্কো এমন একটি অবস্থানে রয়েছে যেখান থেকে তারা চীন এবং আমেরিকা উভয়ের সাথেই দর কষাকষি করতে পারে। তবে ট্রাম্প যদি ক্ষমতায় চলে আসেন এবং বাইডেনের কৌশলের একদম বিপরীতে হাঁটেন, তাহলে হয়তো রাশিয়া ও চীনের সমীকরণ পাল্টে যাবে। ব্লিংকেন এবারের চীন সফরকালে সুইফট সিস্টেম থেকে চীনকে বের করে দেওয়ার যেই হুমকি দিয়েছেন, বেজিং তা নিয়ে ইতোমধ্যেই পর্যালোচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জন্য এত বড় সিদ্ধান্ত নেওয়া কতটা বাস্তবসম্মত হবে এবং চীনের জন্যই তা কতটা ক্ষতিকর হবে, তা নিয়ে তারা পর্যালোচনা করছে। সুইফট থেকে বাদ দিলে চীনের মুদ্রা RMBর আন্তর্জাতিকীকরণ করা একটি সমাধান হতে পারে। তবে এই কৌশল চীনের জন্য বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এটি চীনের মুদ্রার বিনিময় হার দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। হয়তো দেশে এক ধরনের মান থাকবে আর আন্তর্জাতিক পরিসরে অন্য দাম হবে। তেমনটা হলে RMB চীনের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ব্লিংকেন যেভাবে চাপ দিচ্ছেন, তাতে বেইজিং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতেও পারে। একইভাবে মার্কিন রাজনীতিতেও কিছু সংস্কারের প্রয়োজন। রিপাবলিকান এবং ডেমোক্রেট ক্ষমতায় যেই আসুক, উভয়ের জন্যই একটি অভিন্ন বৈদেশিক নীতি প্রতিষ্ঠা করা অপরিহার্য। এমনটা না হলে আগামী কয়েক মাসে অনেক বিষয় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এরকম একটি সংকটের মুখে পড়েছে, যেখানে গোটা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে অংশ নিয়ে রাজপথে নেমে এসেছে। মার্কিন হুমকিসহ অন্য হুমকি মোকাবেলায় বেইজিং তার সামরিক খাতে ব্যয় অব্যাহত রেখেছে।
আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষক ম্যাকেনজি ইয়োগলেন গত এপ্রিল মাসের প্রতিবেদনে জানিয়েছেন, সমরাস্ত্র প্রতিযোগিতায় এই মুহূর্তে চীন যুক্তরাষ্ট্রের তুলনায় এগিয়ে আছে। এই প্রতিবেদনে আরও বলা হয়, বেইজিং জনসম্মুখে সামরিক বাহিনীর যে বাজেট প্রকাশ করে তা সঠিক নয়। এই বাজেটে সেনাবাহিনীর কাঠামো, প্রকৃত বরাদ্দ আড়াল করা হয়। চীনের ক্ষেত্রে সংকট হল, চীন কখনোই তার ব্যয়ের খতিয়ানটি প্রকাশিত হিসেবে খোলাসা করে না। প্রকাশ্য প্রতিবেদন অনুযায়ী চীনের 2022 সালের সামরিক বাজেট বেড়ে দাঁড়িয়েছে $711 বিলিয়ন, যা সেই বছরের মার্কিন সেনাবাহিনীর সামরিক বাজেটের প্রায় সমান। একটি বৈশ্বিক শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইন্দো প্যাসিফিক এবং অন্য অঞ্চলগুলোতে প্রতিপক্ষের সাথে ভারসাম্য বজায় রাখতে হয়। একসাথে একাধিক ফ্রন্টে বাজেট বরাদ্দ করা ওয়াশিংটনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। অন্যদিকে চীন এতদিকে ফ্রন্ট চালু করেনি, তাই চীন তার সামরিক বাহিনীর বিরুদ্ধে যদি $1 বিনিয়োগ করে, তাহলে তার সেনাবাহিনীকে এশিয়ার আঞ্চলিক পরাশক্তি হবার পথে আরও এক ধাপ এগিয়ে দেয়। আমেরিকার গুপ্তচরদের হিসেব অনুযায়ী বেইজিংয়ের প্রতিরক্ষা ব্যয় ওয়াশিংটনের সমান হলেও কিছু প্রশ্ন থেকেই যায়। তাদের মতে, চীন যদিও সামরিক বাজেটে $700 বিলিয়ন বরাদ্দ করছে, তারপরও এই বিপুল অর্থ কোথায় ব্যয় হচ্ছে, প্রতিরক্ষা ব্যয় কিভাবে হচ্ছে, তা নিয়ে চীনের স্বচ্ছতার অভাব রয়েছে। চীনের এই বিশাল সামরিক বাজেট ইউরোপের প্রতিরক্ষা ব্যয়ের প্রায় 3.5 গুণ। ইউরোপীয় ইউনিয়নের ব্যয় বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে 28টি দেশের মধ্যে ভাগ করা হয়। আর্থিক বাজেটের সীমাবদ্ধতার ফলে সার্বিকভাবে ইউরোপীয় সেনাবাহিনীগুলো অনেকটাই অদক্ষ। এর বিপরীতে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি বা পিএল-এর শিল্প উৎপাদন খরচ অনেক কম। এ কারণে চীন সমরাস্ত্র ও সমরযান নির্মাণেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে চীনের বাজেট $700 বিলিয়ন আর মার্কিন বাজেট $800 বিলিয়ন। $100 বিলিয়ন পিছিয়ে থাকলেও চীন ভালো অবস্থানে আছে, কারণ চীনের বাজেট ও নির্মাণ খরচ অনেকটাই সাশ্রয়ী। চীনের সামরিক ব্যয়ও ইউরোপীয় এবং মার্কিন সামরিক ব্যয়ের তুলনায় দ্রুত ও আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত। চীনের সামরিক বাহিনীর একটি দুর্বলতা ছিল এর কর্মকর্তাদের দুর্নীতি। সাম্প্রতিক সময়ে এই দুর্নীতির পরিমাণও কমিয়ে এনেও ফায়দা পেয়েছে চীন। একটি চাইনিজ ডেস্ট্রয়ারের দাম $888 মিলিয়ন। অন্যদিকে একটি আমেরিকান ডেস্ট্রয়ারের দাম $2.2 বিলিয়ন, অর্থাৎ চীনের তুলনায় প্রায় 3 গুণ বেশি। ড্রোন এবং অন্যান্য অত্যাধুনিক সামরিক যন্ত্রপাতি তৈরিতে পার্থক্যটা আরও বড় দৃশ্যমান। শিল্পখাতে চীনের সক্ষমতা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবস্থানে থাকায় চীন যে কোনো দেশকে ইচ্ছেমতো ঋণ দিতে পারে। অন্যদিকে মার্কিন শিল্পখাত বিগত কয়েক দশকে অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। চীন যখন রাশিয়া বা অন্য যে কোনো দেশকে সমর্থন ও সহায়তা করে, তখন বৈশ্বিক মোড়লদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে এমনিতেই ভারসাম্য নষ্ট হয়ে যায়। ইউক্রেন যুদ্ধে চীন রাশিয়াকে সমর্থন দিচ্ছে বলেই ইউরোপীয় দেশগুলোর জন্য বিপজ্জনক হুমকি তৈরি হয়েছে, যা সামনের দিনগুলোতে আরও প্রকট হতে পারে। যদি ইউরোপীয় দেশগুলো এই ভারসাম্যহীনতা মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতেও কৌশলগত ব্ল্যাকমেইলের ফাঁদে পড়ে যেতে পারে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রমের আবার দুটি পরিধি রয়েছে। একটি হল অভ্যন্তরীণ এবং অন্যটি আন্তর্জাতিক নিরাপত্তা। বিগত কয়েক দশক ধরে মার্কিন নীতি নির্ধারকেরা এই দুটো বিষয়কে একসাথে পরিচালনা করেছেন। যেমন, অনেক দেশ আমেরিকান সামরিক বাহিনী বা এই বাহিনীর আগ্রাসনকে হুমকি হিসেবে দেখে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে উপস্থাপন করেন। অন্যদিকে চীনের সামরিক বাহিনীর কৌশল এমন নয়। পিএলএ শুধুমাত্র চীনের নিরাপত্তার জন্য প্রস্তুত। কোনো বৈশ্বিক বা আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে তারা কোনো আগ্রাসন পরিচালনা করে না। তাই চীনের সামরিক বিকাশকে মার্কিনপন্থী বিশ্লেষকরা বিদ্যমান মার্কিন নেতৃত্বাধীন গ্লোবাল অর্ডারের জন্য হুমকি বলে মনে করেন।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।